1,65,000 টাকার একটা স্মার্টফোনের প্রাইস যখন মাত্র 23,000 টাকায় চলে আসে তখন ব্যাপারটা কেমন হয়। জি হ্যাঁ, আমাদের আজকের ভিডিওতে এই যে দেখতে পাচ্ছেন সনি এক্সপেরিয়া 5 Mark IV, এটা যখন নতুন লঞ্চ হয়েছিল তখন কিন্তু তার প্রাইস ছিল অ্যারাউন্ড 1,65,000 টাকা। বাট রিসেন্টলি এই ফোনটা কিন্তু প্রিয়ন মার্কেটে পাওয়া যাচ্ছে মাত্র 23,000 টাকায়, এবং যেটা পাওয়া যাচ্ছে আমাদের আজকের ভিডিও স্পন্সর মাহি মোবাইল A to Z এ। তাদের কাছ থেকে আপনারা এই স্মার্টফোনটি নিতে পারবেন। ভিডিওটি শেষ করার পর কেউ যদি কেনার সিদ্ধান্ত নিয়ে থাকেন অবশ্যই চেক করবেন ভিডিও ডেসক্রিপশন বক্স। অ্যান্ড আমাদের আজকের এই ভিডিওতে আমরা এই ফোনটার ওভারঅল একটা ডিটেল এক্সপ্লেন আপনাদেরকে করব। যেহেতু এই ফোনটা ক্যামেরা সেন্ট্রিক ফোন, সো ক্যামেরায় এটা কেমন পারফরমেন্স দিচ্ছে, তার পাশাপাশি এটার আদার্স দিক থেকে এই 23,000 টাকায় 2025 সালে এসে এই স্মার্টফোনটি আপনার কেনা উচিত হবে কিনা আজকের ভিডিওতে সেটাই জানতে পারবেন। সো আপনার বাজেট যদি অ্যারাউন্ড এরকম হয়ে থাকে এবং একটা প্রিয়ন বা ইউজড স্মার্টফোন কিনতে চান তাহলে অবশ্যই বলবো ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকুন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম যেহেতু আমরা ফোনের দিকে তাকালে ডিজাইনটাই দেখতে পাই, সেটা নিয়ে একটু আলোচনা করে দিই। এই সনির ফোনগুলো নিয়ে আসলে আলোচনা করার তেমন কোনো জায়গা থাকে না, কারণ তাদের যে ডিজাইন ল্যাঙ্গুয়েজ সেটা এখনকার মার্কেটে এক্সিস্টিং সব ফোনের থেকে আলাদা। আপনারা লম্বাটে শেপের একটা ফোন দেখতে পাবেন, তবে এটা কিন্তু সুপার কমফোর্টেবল, মানে আপনি এক হাতে একদম বাচ্চা ফোনের মতো ব্যবহার করতে পারবেন। খুবই জোস একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। তার পাশাপাশি এই ফোনটা ধরে কিন্তু আপনি সুপার প্রিমিয়াম একটা ফিল পাবেন, কারণ এইটাতে কিন্তু অ্যালুমিনিয়াম বডি এবং তার পাশাপাশি ব্যাক গ্লাস ব্যবহার করা হয়েছে, এবং চারিদিকে হালকা কার্ভ থাকায় ধরে খুবই কমফোর্টেবল ফিল করা যায়। এবং স্ট্রং ব্যাপার হচ্ছে সামনে পেছনে দুই দিকই কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন পেয়ে যাচ্ছেন, এবং তার পাশাপাশি IP67 এবং 8 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট সার্টিফাইড থাকছে। তবে অবশ্যই রেকমেন্ড করব পুরাতন স্মার্টফোনগুলো কিনে এই দিক থেকে আপনারা বেশ সাবধানে থাকবেন, পানিতে চুবাতে যাবেন না। চলে আসি ফোনটার মোস্ট হাইলাইট পার্ট, সেটা হচ্ছে এর ক্যামেরা সেগমেন্ট। প্রথমত এর ক্যামেরা আমাকে যথেষ্ট ইমপ্রেস করেছে। আপনারা হয়তো অনেকে জানেন আমি রিসেন্টলি কিন্তু সনির এই এক্সপেরিয়া সিরিজের বেশ কয়েকটা স্মার্টফোন রিভিউ করেছি, অ্যান্ড তাদের ক্যামেরা কিন্তু আমার কাছে বাজেট সেগমেন্টে তুলনামূলক ভালো লাগে নাই, এই প্রিয়ন বাজেটেও। বাট এই স্মার্টফোনটি নিয়ে আমি আসলেই খুবই শকড হয়েছি এর ক্যামেরা পারফরমেন্স দেখে। চলে আসি আমরা এর ক্যামেরা সেগমেন্টে। ফোনটি রিয়ারে রয়েছে টোটাল ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে তিনটাই 12 মেগাপিক্সেলের মেইন সেন্সর, আলট্রা ওয়াইড লেন্স এবং একটা টেলিফটো লেন্স, এবং ফ্রন্টেও কিন্তু আপনারা একটা 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছেন। সেই জায়গা থেকে প্রথমত যদি আমরা ডেলাইট স্যাম্পলের কথা বলি, রিয়ার ক্যামেরা দিয়ে যথেষ্ট ডিটেইল পাচ্ছিলাম আমরা, তার সাথে এক্সপোজার ব্যালেন্স একদম ব্রিলিয়ান্ট লেভেলের ছিল। একদম দুপুরের কড়া রোদে আমরা পিকচার তুলেছি, আপনারা দেখে বুঝতে পারবেন না, খুবই ব্যালেন্স এর কালার, তার সাথে খুবই ব্যালেন্সের লাইট ম্যানেজমেন্ট, যেটা কিন্তু আমাকে আসলেই ইমপ্রেস করেছে এক্সপেরিয়া 5 Mark IV। তার পাশাপাশি যথেষ্ট ডিটেল শার্প পিকচার আউটপুট দেয়। আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন যে আকাশের যে নীল রং বা আকাশের যে মেঘগুলো রয়েছে সেখানে হাই এক্সপোজার হওয়া সত্ত্বেও, দুপুরের কড়া রোদ হওয়া সত্ত্বেও কিন্তু কতটা ভালো মতো সেটাকে এক্সপোজ করতে পেরেছে। তার পাশাপাশি যে ডার্ক এরিয়া রয়েছে বা শ্যাডো এরিয়া রয়েছে সেটাকেও কতটা এক্সপোজ করতে পেরেছে। এই দুইটার কম্বিনেশন মিলিয়ে কিন্তু জোস একটা এক্সপোজার ব্যালেন্স এবং ডাইনামিক রেঞ্জ দেখতে পাবেন আপনারা এর প্রত্যেকটা পিকচারের ক্ষেত্রে। তার পাশাপাশি 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্সও আমরা সেম জিনিসটা লক্ষ্য করেছি, খুব ভালো ডিটেল ছিল, তার সাথে ডাইনামিক রেঞ্জ একদম জোস লেভেলের মেনটেন করতে পারে। তার পাশাপাশি ডিটেল, এক্সপোজার ব্যালেন্স সব কিছু মিলিয়ে একদম অলমোস্ট কিন্তু এর মেন সেন্সরের মতোই আউটপুট পেয়েছি আমরা ডে লাইটে। তার পাশাপাশি 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাটাও কিন্তু যথেষ্ট ভালো ডিটেল পিকচার আউটপুট দিচ্ছিল ডে লাইটে। কালার রিপ্রোডাকশন, ডিটেইলস, তার সাথে কন্ট্রাস্ট সবকিছুই বেশ আমরা ভালো পেয়েছি। ফেসটাকে খুব একটা স্মুথ করে ফেলতে দেখিনি, আবার অনেক বেশি ওভার শার্প যেটা আমরা পিক্সেলের ফোনগুলোতে দেখে থাকি ওই রকমও দেখিনি। মোটামুটি বেশ ব্যালেন্স পিকচার আউটপুট দিচ্ছিল, কালারও মোটামুটি ঠিকঠাক ছিল। তবে হ্যাঁ, একটা বিষয় আমার কাছে খারাপ লেগেছে যে এইটাতে ক্যামেরা ফ্লিপ করার কোনো অপশন নেই, মানে আপনি ছবি তুললে দেখবেন যে ছবিগুলো উল্টা আসতেছে, এটাকে নর্মাল করার কোনো অপশন নেই। এইটা বেশ দুঃখজনক লেগেছে। তার পাশাপাশি পোর্ট্রেটে আসলে এইটার পোর্ট্রেটও কিন্তু আমাকে যথেষ্ট ইমপ্রেস করেছে। একদম দুপুরের কড়া রোদে আমরা পোর্ট্রেট নিয়েছি, সেখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছি এক্সপোজার ব্যালেন্স খুবই ভালো, ব্রিলিয়েন্ট। তার পাশাপাশি কালার টোনটা একটু ওয়ার্মের দিকে দিচ্ছিল অবশ্যই, তবে কিন্তু দেখতে বেশ ভালো, আই প্লিজিং লাগছিল, কারণ এর যে ব্যাকগ্রাউন্ড ব্লার, তার পাশাপাশি হচ্ছে এটার যে এজ ডিটেকশন এবং ব্যাকগ্রাউন্ড সেপারেশন সবকিছুই কিন্তু বেশ ভালো ছিল। সবকিছু মিলিয়ে আমরা কিন্তু ডিটেল, শার্পনিং, তার সাথে কালার ম্যানেজ বেশ ভালো দেখতে পেয়েছি, এক্সপোজার ব্যালেন্সও ভালো, এবং ফেসটাকে কিন্তু স্মুথ করে দেয় না, স্কিন টোনও বেশ ভালো এবং সেখানে ডিটেল রয়েছে যথেষ্ট। তবে হ্যাঁ, দিনের বেলায় যতটা আমাকে ইমপ্রেস করেছে রাতের বেলা ততটা আসলে করতে পারে নাই। রাতের বেলাতে বেশ কমতি রয়েছে এই লেন্সে, তবে নয়েজ গ্রেনের দেখা আমরা খুব কমই পেয়েছি। তো সেই জায়গা থেকে বলতে গেলে যদি ভালো আর্টিফিশিয়াল লাইট থাকে তাহলে এর রেয়ার সেন্সর দিয়ে আপনারা যথেষ্ট কোয়ালিটিফুল পিকচার পাবেন, তবে যদি আলোর ঘাটতি থাকে সেখানে কিন্তু এর পিকচার
খুব একটা আপনারা সোশ্যাল মিডিয়া টাইপ ইউজেবল পিকচার পাবেন না। সো অবশ্যই আপনাদের ভালো আর্টিফিশিয়াল লাইট দরকার হবে। ভিডিওতে আসলে আপনারা 4K 30 FPS এ ভিডিও করতে পারবেন এবং ভালো ব্যাপার হচ্ছে ভিডিও চলাকালীন আপনারা আলট্রা ওয়াইড লেন্স, মেইন লেন্স এবং টেলিফটোতে সুইচ করতে পারবেন এবং সর্বোচ্চ আপনারা 7x সামথিং পর্যন্ত জুম করতে পারবেন এবং যেটা কিন্তু যথেষ্ট ইউজেবল ভিডিও ছিল, বেশ ভালো স্টেবিলাইজ ছিল। বাট 4K 30 FPS যেহেতু সেখানে আপনারা স্মুথনেসের একটু ঘাটতি পাবেন, আদারওয়াইজ এটার যে কোয়ালিটি সেটা কিন্তু অবশ্যই বেশ ভালো ছিল এই বাজেটের কথা যদি আমি চিন্তা করি। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে যদি আমরা পিক্সেল 6 বা এই বাজেটের অন্যান্য ফোনগুলোর সাথে ভিডিওতে কম্পেয়ার করি, সেখানে হয়তো এই স্মার্টফোনটা কিছু কিছু দিক থেকে পিছিয়ে যাবে। ডাইনামিক রেঞ্জটা আরেকটু যদি বেটার করতে পারতো তাহলে বেশ ভালো কোয়ালিটির আউটপুট পাওয়া যেত এবং 4K 60 FPS যদি নর্মালি সাপোর্ট থাকতো তাহলে বেশ ভালো হতো। আপনারা ভিডিও প্রোতে গেলে দেখতে পাবেন 4K 120 FPS পর্যন্ত সাপোর্ট রয়েছে, তবে সেটাও আমার কাছে খুব একটা ইউজফুল মনে হয়নি। সেক্ষেত্রে আমি বলবো যে এখানে 4K 60 অন্যান্য ফোনগুলোতে যেমন থাকে ওইরকম একটা এক্সপিরিয়েন্স দিলে কিন্তু যথেষ্টই ভালো আউটপুট হতো এর ভিডিও সেগমেন্টেও। তার পাশাপাশি এর ফ্রন্ট ভিডিও কিন্তু যথেষ্ট ভালো ছিল, ডিটেইল, এক্সপোজার, ব্যালেন্স এবং তার সাথে কালার মেইনটেইন মোটামুটি সবকিছুই ঠিকঠাক দিচ্ছিল। ওভারঅল এর সামনে পেছনে দুই দিকের ক্যামেরাই কিন্তু আপনি যথেষ্ট পরিমাণে ব্যবহার করতে পারবেন এবং সেটা এই বাজেটের অন্যান্য ফোনের সাথে তুলনা করলে খুব একটা কিন্তু পিছিয়ে থাকবে না। তবে পিক্সেলের ফোনগুলোর সাথে তুলনা করলে অবশ্যই পিক্সেলটা একটু বেটার এক্সপিরিয়েন্স দিবে আই থিঙ্ক এর ভিডিওর ক্ষেত্রে। তারপরেও আমরা চেষ্টা করব পিক্সেল 6 এবং এই ফোনটার একটা কম্পেয়ার ভিডিও করার। সো সেটা যদি আপনারা চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফোনটি ডিসপ্লের দিকে আসলে লক্ষ্য করবেন একটা 6.1 ইঞ্চির OLED ডিসপ্লে, যা 1 বিলিয়ন কালার সাপোর্টেড, HDR সাপোর্ট রয়েছে এবং এটাতে 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে। সবকিছু মিলিয়ে মিডিয়া কনজিউমার এক্সপিরিয়েন্সও কিন্তু এই ফোনের ডিসপ্লে আপনাকে যথেষ্ট ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স দিবে, খুবই ভালো কালার কন্ট্রাস্ট এবং তার সাথে এতে যে ব্ল্যাক আউটপুটটা দিয়ে থাকে সেটা একদমই পিওর ব্ল্যাক, যেটা দেখতে কিন্তু জোস একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। এবং আপনি যদি রেগুলার লাইফে খুবই মাল্টিটাস্কিং করেন বা হচ্ছে মিডিয়া কনজিউমার হয়ে থাকেন তাহলে কিন্তু এই ডিসপ্লেটি ব্যবহার করে আপনি যথেষ্ট ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। ওপরে নিচে একটু বেশি বেজেল রয়েছে, সেটা আপনারা সবাই জানেন যে এখানে সনির লাখ টাকার ফোনেও কিন্তু এই সেম জিনিসটাই থাকে। তো এটা আসলে খুব একটা রিগ্রেট ফিল করার তেমন কিছু নাই, কারণ এই ফোনগুলো এমনই ডিজাইন হয়ে থাকে। এবং এর ওপরে নিচের যে স্টেরিও স্পিকার রয়েছে সেটাও কিন্তু আপনাকে যথেষ্ট ইমার্সিভ ফিল দিবে। এই বাজেটের ফ্ল্যাগশিপ একটা এক্সপিরিয়েন্স পাবেন আপনারা সাউন্ড কোয়ালিটিতে, যথেষ্ট লাউড, ডিটেইল এবং তার সাথে বেশ ভালো মতো বেসগুলো ফিল করা যায় যখন আপনারা এটা দিয়ে মিডিয়া কনজিউম করবেন। তো সবকিছু মিলিয়ে এটার মিডিয়া কনজিউমার এক্সপিরিয়েন্সও কিন্তু যথেষ্টই ভালো। ওএস হিসেবে ফোনটিতে কিন্তু আপনারা যখন এই ফোনটি লঞ্চ হয়েছে তখন দেখতে পাবেন অ্যান্ড্রয়েড 12, বাট এই মুহূর্তে এসে ফোনটিতে আপনারা অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাবেন। তো সেই জায়গা থেকে বলতে হচ্ছে যে খুব বেশি ব্যাকডেটেড ইউআই কিন্তু আপনারা পাচ্ছেন না এবং এর ইউআই আপনারা সবাই জানেন অনেকটাই স্টক অ্যান্ড্রয়েড ফিল দেয়। তো সেখান থেকে খুবই স্মুদার এক্সপিরিয়েন্স ছিল। তার পাশাপাশি এখানে কিন্তু UFS 3.x এর সাপোর্ট রয়েছে। সবকিছু মিলিয়ে ইউআই এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো, যথেষ্ট স্মুথ, অ্যাপ ওপেনিং ক্লোজিং যথেষ্ট ফাস্ট, তার পাশাপাশি মাল্টিটাস্কিংও কিন্তু যথেষ্ট ভালো। লং টাইম ব্যাকগ্রাউন্ডে অ্যাপ প্লে করে রাখলেও কিন্তু সেটা রিলোড হয় না, মোটামুটি সেম জায়গা থেকে আবার প্লে করা যায়। সবকিছু মিলিয়ে এইটার কিন্তু এই ইউআইয়ের দিক থেকেও আপনারা যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স পাবেন এবং পারফরমেন্স সেক্টরেও কিন্তু এইটায় যথেষ্ট স্ট্রং একটা প্রসেসর দেওয়া হয়েছে, যেটা এই বাজেটে আপনি অন্য কোনো ফোন থেকেই পাবেন না। নর্মালি প্রাইস রেঞ্জ চিন্তা করলে 23,000 টাকা, কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগন 8 Gen 1 একটা ফ্ল্যাগশিপ প্রসেসর এবং তার পাশাপাশি এটার র্যাম এবং ইউএফএস স্টোরেজ মিলিয়ে এটাতে কিন্তু যথেষ্ট ফ্ল্যাগশিপ একটা এক্সপিরিয়েন্স আপনাকে দিবে। সেই জায়গা থেকে আপনি রেগুলার লাইফে যদি হেভি মাল্টিটাস্কিং করেন, হেভি অ্যাপ্লিকেশন ব্যবহার করেন, সেক্ষেত্রেও খুবই স্মুথলি ব্যবহার করতে পারবেন। আদারওয়াইজ যদি টুকটাক গেমও করতে চান সেক্ষেত্রেও কিন্তু এই প্রসেসরটা যথেষ্ট ক্যাপাবল একটা প্রসেসর, যা দিয়ে কিন্তু আপনি মোটামুটি ভালো লেভেলের গেমিং করতে পারবেন। পাবজি খেলেছি আমরা এটা দিয়ে, অ্যাসফাল্ট 9 খেলেছি, সেক্ষেত্রে কিন্তু বেশ ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি। স্মুথ এক্সট্রিম পর্যন্ত সাপোর্ট করে পাবজিতে, যথেষ্ট স্মুথ প্লেব্যাক ছিল। তবে হ্যাঁ, লং টাইম গেমিং করলে টুকটাক ল্যাগের দেখা পাওয়া যায়, কারণ এই প্রসেসরটা এই ফোনটার সাথে আমার কাছে মনে হয়েছে খুব একটা ভালো মতো অপটিমাইজ নয়। এবং তার পাশাপাশি ফোনটা যেহেতু টুকটাক হিটিং হয় ভালোই, এই ফোনটা ব্যবহার করে আমি সর্বোচ্চ হিটিং 45 ডিগ্রি পর্যন্ত দেখেছি, তবে গেমিং করলে 40 থেকে 41-42-এর আশেপাশেই থাকে, এর বেশি উঠতে দেখিনি। তবে যখন আমরা AnTuTu স্কোর দিয়েছি বা CPU থ্রটেলিং দিয়েছি তখন কিন্তু এটা মোটামুটি 45 পর্যন্ত আমরা হিট জেনারেট করতে দেখেছি এবং এইটার যে স্ট্যাবিলিটি সেটা কিন্তু অলমোস্ট 70%-এর আশেপাশে ছিল। তো সেখান থেকে বলতে হচ্ছে যে হিটিং টুকটাক আপনারা এটাতে দেখতে পাবেন, যেহেতু ব্যাক গ্লাস এবং অ্যালুমিনিয়াম ফ্রেম, হাতেও মোটামুটি ফিল করা যায়। তবে এটা কিন্তু অলওয়েজ না, নর্মালি ব্যবহার করলে খুব একটা হিট হয় না, তবে আপনি যদি এটাতে হেভি প্রেশার দেন তাহলে কিন্তু মোটামুটি হিট জেনারেট করে। এটা খুব একটা মাথা ব্যথার কারণ আশা করি হবে না। এবং এই সব কিছুকে পাওয়ার করার জন্য ফোনটিতে কিন্তু 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তবে একটা বিষয় হচ্ছে যে আসলে ইউজ ফোনের ক্ষেত্রে এইটা বলা যায়
যায় না যে আমারটাই এত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে, আপনি যেটা কিনবেন সেটা তো সেম দিবে কিনা। সেক্ষেত্রে বললে এটা থেকে আপনারা অলমোস্ট 6 ঘন্টার আশেপাশে স্ক্রিন অন টাইম ইজিলি পাবেন। তার পাশাপাশি যদি নর্মালি ব্যবহার করেন তাহলে ইজিলি দিন পার করে ফেলতে পারবেন, এটা নিঃসন্দেহে বলা যাচ্ছে। আদারওয়াইজ নেটওয়ার্ক বা অন্যান্য কোনো ইস্যু এই ফোনটাতে কিন্তু নাই। আমরা মোটামুটি সিম টিম ব্যবহার করেছি, সেক্ষেত্রে কোনো রকম ইস্যু আমরা পাইনি। সো সব শেষে যদি কনক্লুশনে চলে আসি যে এই ফোনটা অ্যাকচুয়ালি নেওয়া উচিত হবে কিনা, তাহলে আমি বলবো যে হ্যাঁ, এর বেশ কিছু ভালো দিক রয়েছে, ভালো ডিসপ্লে রয়েছে, মোটামুটি ভালো ব্যাটারি রয়েছে। ক্যামেরা সেগমেন্টে আমি একদম A+ দিব এই ফোনটাকে নিঃসন্দেহে। তার পাশাপাশি কিন্তু পারফরমেন্স এটাও যথেষ্ট ভালো রয়েছে। সব কিছু মিলিয়ে এই ফোনটাকে যদি আমি রেকমেন্ড করতে চাই তাহলে কিন্তু অবশ্যই 23,000 টাকায় রেকমেন্ড করার মতো একটা স্মার্টফোন। আদারওয়াইজ যদি গ্রিন লাইন নিয়ে অনেকে টেনশন করেন, তবে আমার কাছে এখন পর্যন্ত এইটার কোনো গ্রিন লাইন ইস্যু চোখে পড়ে নাই বা আমি শুনিও নাই। হ্যাঁ, 5 Mark II অ্যান্ড 5 Mark III তে গ্রিন লাইন রয়েছে, বাট হচ্ছে এই 5 Mark IV-এ আমি কিন্তু তেমন একটা গ্রিন লাইন দেখিওনি, শুনিও নি। বাকিটা আপনারা যদি কেউ জেনে থাকেন বা কারোর যদি পড়ে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, তাহলে আমি সেটা পিন করে দিব এবং তখন কিন্তু বাকিদেরকে এটা সতর্ক করে দিব। আদারওয়াইজ এখন কিন্তু এই ফোনটা অবশ্যই রেকমেন্ডেবল একটা স্মার্টফোন, ক্যামেরার দিক থেকে মোটামুটি ভালো পারফরমেন্সের দিক থেকে, এবং ডিসপ্লে বা আদার্স UI এক্সপিরিয়েন্স, ব্যাটারি এগুলো তো রয়েছেই। সো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত খোদা হাফেজ।